দর্শক স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন আমি কি ভুলিতে পারি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের, স্মরণ করছি সেই সংগ্রামীদের যাদের ত্যাগের ফল হিসেবে আমরা কথা বলছি মায়ের ভাষায়। এরকম দুজন সংগ্রামী আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, তাদেরকে পরিচয় করে দিচ্ছি। ভাষা সৈনিক, ভাষা সংগ্রামী জনাব ডাক্তার আহমেদ রফিক ও অধ্যাপক রফিকুল ইসলাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমাদের আজকের আলোচনায়। আপনারা ভাষা যে সংগ্রাম ছিল ভাষার জন্য সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমাদেরকে এই মাতৃভাষায় আমরা কথা বলছি, এই কথা বলা, এই বুলি আপনারা এনে দিয়েছেন আমাদেরকে, যেটি অবরুদ্ধ ছিল, যেটি নিষিদ্ধ হওয়ার মতো ছিল অবস্থা, যে রাষ্ট্রভাষা হিসেবে সেটি থাকার অবস্থা ছিল না, এবং সে আপনাদের সংগ্রামের কারণে আমরা এখন কথা বলছি, আপনারাও কথা বলছেন, এবং এরপরেও আপনারা ভাষার জন্য কাজ করছেন, এখনও কাজ করছেন। আপনাদের যে পেশা কর্ম, আপনাদের যে সৃষ্টিকর্ম, সাহিত্য নিয়ে দিয়ে যে আপনাদের কাজ, সেগুলো কিন্তু এখন আমাদের ভাষা নিয়ে আছে। আমরা আপনাদের দুজনের সঙ্গে কথা বলবো। আপনারা যেহেতু আমাদের সম্পদ, আপনারা দুজন মানুষ, আমরা আপনাদের কাছ থেকে শুনবো কথা, কিন্তু তার আগে হচ্ছে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নেব সেই প্রতিবেদনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হলটির দিকে একটু স্মৃতিকাতর চোখে তাকান। ৬৯ বছর আগে এখানেই প্রথম ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের পশ্চিমাংশ পূর্বাংশের ওপর বাংলার বদলে উর্দু ভাষা চাপানোর ষড়যন্ত্র শুরু করে। সেই সভাতেই প্রতিবাদী হয় ছাত্ররা, বাংলার নামে স্লোগানে মুখর করে কার্জন হল। উর্দুর বদলে বাংলাকে মাতৃ ও রাষ্ট্রভাষা করার দাবিতে ৪৮ থেকে ৫২ এই ৪ বছর উত্তাল থাকে রাজপথ। এই আন্দোলন সংগ্রামের হাত ধরে আসে ১৯৫২ সালের ফাগুন মাসের ৮ তারিখ বৃহস্পতিবার। বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির নেতৃত্বে ১৪৪ ধারা ভেঙে মেডিকেল কলেজের এই গেট দিয়ে মিছিল নামে রাজপথে। ইতিহাস বলছে ঘড়ির কাঁটায় তখন বিকেল ৩টে। সমুদ্র গভীর জনতা যখন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে রাজপথ কাঁপিয়ে মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, ঠিক তখনই পাকিস্তানি সামরিক জান্তারা গুলি চালায়। সেই গুলিতে প্রাণ হারায় রফিক, আব্দুস সালাম, আবুল বরকত জব্বার সহ আরও অনেকে। বুট জুতোয় থেঁতলে দেয় ভাষার দাবিতে গর্জে ওঠা প্ল্যাকার্ডগুলো। ২১শে ফেব্রুয়ারি ছাত্রদের ঝরা রক্তের প্রতিবাদে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তাল থাকে ঢাকা সহ সারা দেশ। জান্তারা আবারও গুলিবর্ষণ করে, প্রাণ হারায় আরও অনেকে। ফাগুনের সেই আগুন লাগা দিনে রফিক, সালাম আর বরকত জব্বারদের রক্তের বিনিময়ে ৪ বছর পর ১৯৫৬ সালের ফেব্রুয়ারির ২৭ তারিখ পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। আজকের শহীদ মিনার সেই আগুন লাগা পলাশ আর দেয়ালের প্রতিটি অক্ষর শ্রদ্ধায় স্মরণ করছে বীর সেই ভাষা শহীদ আর ভাষা সৈনিকদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। আসলে এই ইতিহাস মানে এখন পর্যন্ত আমরা একেবারে সাধারণভাবে মোটামুটি সবাই যতটুকু জানি, স্যার, ঠিক ওই দিন যেদিন মানে এই আন্দোলন হলো আমাদের ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল, এর আগে ১৯৪৮ থেকে বা তার আগে থেকে যে পটভূমি প্রেক্ষাপট, একটু জানতে চাই জনাব আহমদ রফিক। আপনি প্রেক্ষাপট জানতে চাচ্ছেন? তো এটা তো ইতিহাসে অবশ্য লেখাও আছে, বহুবার লিখিত হয়েছে, তবু চাচ্ছেন যখন বলি খুব সংক্ষেপেই বলবো যে এই এই রাষ্ট্রভাষা বিতর্কটি কিন্তু শুরু হয়েছে পাকিস্তান আমলের, পাকিস্তান প্রতিষ্ঠার আগ থেকে। আমরা যদি খুব বেশি পেছনে না যাই তাহলে ১৯৪৭ সালের ১৭ই মে মুসলিম লীগের একটা শীর্ষস্থানীয় নেতা চৌধুরী খালিকুজ্জামান ১৭ই মে ১৯৪৭ উনি বললেন হায়দ্রাবাদে এক বক্তৃতায়, উর্দু সম্মেলনের এক বক্তৃতায়, যে পাকিস্তান যেটা হতে যাচ্ছে সেটার রাষ্ট্রভাষা হবে উর্দু। তো তখন তো পাকিস্তানি উন্মাদনা, বাঙালি বিশেষ করেও, তো তা সত্ত্বেও তখনও ভাগ হয়নি কলকাতা রাজধানী। সেখানে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক, কবি, সাহিত্যিক, তারা প্রাথমিকভাবে এর প্রতিক্রিয়ায় প্রবন্ধ লিখলেন, ইত্তেহাদ, আজাদ, মিল্লাত সম্পাদকীয় লিখলো, ইত্যাদি ইত্যাদি মধ্য দিয়ে এই সূচনাটাকে অনেকে বলেন আদি পর্ব, আমি এটাকে বলি তাত্ত্বিক পর্ব, কারণ লেখালেখির মাধ্যমে তো হয়েছে, আর তো কিছু হয়নি। তো
তো সেই ধারাবাহিকতায় আমরা 48-এ এসে দেখলাম যে গণপরিষদের প্রথম অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বললেন যে গণপরিষদের ব্যবহারিক ভাষা ইংরেজি উর্দুর পাশাপাশি বাংলা করার জন্য, এবং এই কথাগুলো এই প্রস্তাবে এনে উনি খুব ধিকৃত হলেন। আর লিয়াকত আলী খান সাহেব প্রধানমন্ত্রী তো জাদা ভাষায় ওনার সম্বন্ধে কথা বললেন। তো এর প্রতিবাদেই কিন্তু আমাদের 1948 সালের 11 মার্চের আন্দোলন। তো সেই আন্দোলনের পর্যায়ে পার হয়ে বা ওই তার পরপরই মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল পাকিস্তানের, উনি এলেন এবং এসে দুটো বক্তৃতায়, একটি রেসকোর্স ময়দানে আর একটি কার্জন হলে, একই কথা বলেন খুব জোরের সঙ্গে যে উর্দু এর কত রাষ্ট্রভাষা হবে, যারা এর বিরোধাচরণ করে তারা পাকিস্তানের দুশমন। তখন মানে আপনি আপনার অবস্থান তখন আমি কিন্তু মুন্সিগঞ্জ, আমি ঢাকাতে ছিলাম না তখন। তো তখন এটার বিরুদ্ধে কিন্তু ছাত্ররা যথেষ্ট প্রতিবাদ করে, আপনি এটা ভুলে যাবেন না যে পাকিস্তান আন্দোলনের স্থপতি এবং মুসলিম মোহাম্মদ আলী জিন্নাহর প্রবল মানে রাজনৈতিক প্রভাব ছিল আমাদের বাঙালি মুসলমান জনসাধারণের উপর, শিক্ষিত শ্রেণীর উপরও। কিছু ব্যতিক্রম পরে হলো ছাত্ররা, এবং সেই ব্যতিক্রমী ছাত্ররাই কিন্তু আমার যতটুকু আমি জানি অন্যদের স্মৃতিচারণের মধ্য দিয়ে যে, এবং আমাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সেটা করেছিলেন, যে রেসকোর্স ময়দান থেকে তারা ওই কথা শুনে একটু বিক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসে আসার পথে কিছু তোরণ ভাঙচুরও করেছিলেন, ওনার নামে যে তোরণ মানে তৈরি করা হয়েছিল। প্রকাশটা এভাবে ঘটলো। আর কার্জন হলে নো এটা তো জানেন, এগুলোর মধ্য দিয়ে গেলেও পরবর্তী সময়টাতে এই প্রায় 4 বছর এর প্রভাব ডানপন্থী সংগঠনগুলোর মানে পিছিয়ে পড়া, যেমন তমুদুল মজলিস এবং আরও অনেকে, এই জিন্নাহ সাহেবের বক্তৃতার প্রভাবেই বেশ খানিকটা পিছিয়ে যাওয়া হয়। এর মধ্যে 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি তৈরি হলো এবং আব্দুল মতিন আহ্বায়ক, তারা চেষ্টা চালাতে লাগলেন। 51 সালে যুবলীগ হলো, তারাও চেষ্টা চালাতে লাগলেন। তা সত্ত্বেও কিন্তু আমাদের এই প্রস্তুতি পর্বটা দীর্ঘায়িত হলো প্রায় 4 বছর, 1952 সাল পর্যন্ত পৌঁছে। 27শে জানুয়ারি তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনি এসে বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন এই প্রস্তুতি পর্বের কারণেই কিন্তু ছাত্র সমাজ বেশ প্রস্তুত ছিল, এবং এদের রাজনৈতিক সচেতনতাও অনেক বেড়েছিল, যার ফলে ওটাকে আমি বলি মৌচাকে ঢিল ছোড়ার মতন ঘটনা। এবং সেই ঘটনার প্রতিক্রিয়ায় কিন্তু পুরো এই যে পরবর্তী পর্যায়ে যে মানে 21-এর আন্দোলন হলো, 4 ফেব্রুয়ারি 21 তারিখ সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হলো, 31শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো। এগুলোর মাধ্যমেই আমরা মানে ধীরে ধীরে মানে 21শে ফেব্রুয়ারির দিকে মানে যাচ্ছিলাম। স্যার, যেটা হচ্ছে স্যার বলছিলেন মৌচাকে ঢিল দেওয়ার মতো অবস্থা না, এটা হলো যে খাজা নাজিমুদ্দিন সাহেব 27 তারিখে যখন ঘোষণা করলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এগুলোতে বিক্ষোভ। 4 তারিখে প্রথম সভা, সেই 4 তারিখে যে বিশ্ববিদ্যালয় আমতলায় যে সভাটি হয়, সেখানেই স্থির করা হয় যে 21 তারিখে প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন আমরা রাষ্ট্রভাষা দিবস পালন করব, এবং ওই দিন পরিষদে স্মারকলিপি দেওয়া হবে যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করো। এবং পতাকা দিবস পালিত হলো অনেক ওই যে প্রস্তুতি পর্বটা 10-11 তারিখে। ওখানে কিন্তু আরেকটা কথা ছিল, মানে রফিক হোসেন সাহেব, যে এটা কিন্তু বারবার বলা হচ্ছিল যে এখানে প্রস্তাব নেওয়ার তো কোনো অর্থ হবে না, এখানে প্রস্তাব নেওয়া এবং গণপরিষদে সেটা পাশ করিয়ে নেওয়া, সেখানেই ছিল যত সমস্যা। হ্যাঁ বলুন। না, কিন্তু প্রথমবার তো খাজা নাজিমুদ্দিন সাহেব তো চুক্তি স্বাক্ষর করেছিলেন যে 48 সালে যে প্রাদেশিক পরিষদে প্রস্তাব পাশ করবে যাতে গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া। তিনি সেটা ভঙ্গ করলেন। কাজেই ছাত্ররা আবার যখন 52 সালে যখন শুরু হলো, একটা জিনিস কি, 52 সালে খাজা নাজিমুদ্দিন সাহেব 48 সালে যখন ভাষা আন্দোলন হয়, তিনি পূর্ব বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে জিন্নাহ সাহেব মারা যাওয়ার পর তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন। তারপর নওয়াবজাদা লিয়াকত আলী খান
মারা যাবার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। এই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হিসাবে ঢাকায় এসে তিনি ঘোষণা দিলেন যে উর্দুই হবে। তখন বিস্ফোরণে একদম সবাই ফেটে পড়লো এবং তখন এই যে ফেব্রুয়ারি মাসটা এবং 20 তারিখে যখন 144 ধারা জারি করা হলো, এটা কিন্তু যে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা হলো এবং তখন এটা বিস্ফোরণটা ঘটলো 21 তারিখে। কারণ 20 তারিখে রাত্রে নবাবপুরে আওয়ামী মুসলিম লীগ অফিসে সভা হলো, মানে সর্বদলীয় সেখানে রাজনৈতিক দলগুলো বলল যে 144 ধারা ভঙ্গ করা উচিত হবে না, 144 ধারা ভঙ্গ করলে আসন্ন প্রাদেশিক পরিষদের যে নির্বাচন সেটা বাতিল হয়ে যাবে। কিন্তু ছাত্র প্রতিনিধিরা সেখানে বলল যে না, এটা আমরা আগামীকাল আমতলায় যে মিটিং আছে সেখানে স্থির হবে। সেই মিটিংয়ে আমার এখনো মনে আছে শামসুল হক সাহেব, তিনি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এলেন, তার সঙ্গে খন্দকার মুশতাক। তো শামসুল হক সাহেব ওখানে বললেন যে আপনারা 144 ধারা ভঙ্গ করবেন না, না করে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। তখন আব্দুল মতিন, যিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি বললেন যে না, আমরা 144 ধারা ভঙ্গ করব এবং আমরা প্রাদেশিক পরিষদে গিয়ে আমরা বাজেট অধিবেশন আজকে শুরু হবে, আমরা সেখানে স্মারকলিপি দেব। এইটাই পাস হয়ে গেল এবং তারপর সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত বেশিক্ষণ চলেনি, দর্জন করে সেই পুরনো কলা ভবনের যে সিংহদ্বার, যেটা তালা মারা ছিল, এখন তো বন্ধ। কিন্তু স্যার যখন হচ্ছে মানে এই যে 144 ধারা ভঙ্গের পর যখন হচ্ছে মানে গোলাগুলি অনেক পরে সারাদিন তো আপনার প্রথমে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস প্রয়োগ, এদিক থেকে ইট পাটকেল, সংঘর্ষময় দিন, তারপর জনতা, খেলার মাঠ থেকে ইট পাটকেল, মাঝখানের পুরো রাস্তাটা পুলিশ। এবং আমাদের যে অবস্থানটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন, মেডিকেল কলেজের পুরো সামনেটা, ওখানে অনেকগুলো ছিল, শেড ছিল, ওখান থেকে শুরু করে একদম মেডিকেল কলেজ হোস্টেল পর্যন্ত। হোস্টেল এখন যেখানে শহীদ মিনার এবং ডিসপেন্সারি, আউটডোর ডিসপেন্সারি, মানে ডিসপেন্সারি এবং সেবিকা সদন, এবং ওইখান দিয়ে শুরু করে একদম ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত, ওই প্রাদেশিক পরিষদের উল্টো দিকে এখন যেটা বুয়েট, ওই পর্যন্ত ছাত্রদের, মাঝখানে হচ্ছে পুলিশের, আবার পরিষদের সামনে একটা ইপিআর পোস্ট। আরেকটা জিনিস করেছিল ওরা, আমাদের মেডিকেল হোস্টেলের গেট বরাবর বাইরে, যেটা সেক্রেটারিয়েট রোড বলতো তখন, এর পিছনে ফোলার রোড, সেক্রেটারিয়েট রোডের সামনে কিন্তু ওরা অবস্থান, ওই মানে কলা ভবনের সামনে, অর্থাৎ তখন আমরা ওটাকে বলতাম আর্টস বিল্ডিং। আর্টস বিল্ডিংয়ের সামনে তারা ওখান থেকে ব্যারিকেড সরিয়ে এনে এখানে খুব মানে জোরদার ব্যারিকেড তৈরি করলো, মানে ঢাকা মেডিকেল কলেজের এই মানে পশ্চিম পাশে। এমন যে গেট থেকে বেরিয়ে আমরা বহু চেষ্টা করেছি ওইদিকে যাওয়ার, কিন্তু লাঠিচার্জের চোটে আর এগোনো যায়নি। এমনভাবে এগুলো ব্যারিকেডগুলো এমনভাবে স্থাপন করা হয়েছিল, যার ফলে এই যে টানাপোড়েন, এই টানাপোড়েন চলেছে বেলা 3টা পর্যন্ত। হ্যাঁ, এবং ওই খেলার মাঠে, বিশ্ববিদ্যালয় খেলার মাঠের এই কোনায় অবস্থান নিয়েছিলেন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট কোরেশি অবাঙালি, ঢাকার জেলা পুলিশ সুপার ইদ্রিস বাঙালি, আর সিটি এসপি মাসুদ, মানে সিটি এসপি তো মাসুদ অবাঙালি, কিন্তু মানে এজেড মানে ওবায়দুল্লাহ সাহেবও কিন্তু ছিলেন। হ্যাঁ, ওবায়দুল্লাহ ছিল, মানে ওবায়দুল্লাহ, এরা কিন্তু বাঙালি। আমরা একটা কথা আমি আপনাকে বলি, আমরা সব সময় খালি দোষ দেই যে মানে এমন কথা বলি, ম্যাজিস্ট্রেট কোরেশি আর মানে সিটি এসপি মাসুদ, এরা দুজনে মিলে করেছে। কিন্তু সঙ্গে যে আমাদের ইদ্রিস সাহেব আর ওবায়দুল্লাহ সাহেব ছিলেন, সেটা কিন্তু আমরা ভুলে বলি, এরা বাঙালি। সব জায়গায় স্যার এরকম থাকে। স্যার আমরা ঠিক এই জায়গায় এই আলোচনায় আসবো। স্যার আরেকটি ছোট্ট প্রতিবেদন আছে আমাদের ভাষা এই আন্দোলনে, এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে। স্যার আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে নেব। 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে 144 ধারা ভেঙে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম।
সেখানে পুলিশের গুলিতে আহত হয়ে ১.৫ মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ১৯৫২ সালের ৭ এপ্রিল মারা যান এই ভাষা সংগ্রামী। তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। শহীদ আব্দুস সালামের জন্ম ফেনী জেলায় ১৯২৫ সালে ২৭ নভেম্বর। স্থানীয় করিমুল্লাপুর হাই স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে শহীদ হয়েছিলেন আবুল বরকত। সেদিন ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে হোস্টেলের ১২ নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন আবুল বরকত। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৮টার দিকে মারা যান তিনি। অবিভক্ত ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন আবুল বরকত। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। বিয়ের বাজার করতে মানিকগঞ্জ থেকে ঢাকা এসেছিলেন রফিকুদ্দিন আহমদ। ওই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার কথা থাকলেও ফেরা হয়নি তার। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিল বের হবে শুনে ছুটে এসেছিলেন রফিক। শহীদ রফিকুদ্দিন আহমেদের জন্ম ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জের পারিল গ্রামে। পিতা আব্দুল লতিফ ও মা রাফিজা খাতুন। মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজে আইকম পর্যন্ত লেখাপড়া করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত শাশুড়িকে নিয়ে ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসেন আব্দুল জব্বার। শাশুড়িকে ঢাকা মেডিকেলে ভর্তি করে নিজে ওঠেন মেডিকেল কলেজের ছাত্রদের আবাসস্থলে। ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে তিনি রুম থেকে বের হয়ে আসেন। আর ঠিক তখনই পুলিশের গুলিতে আহত হন জব্বার। তাৎক্ষণিক ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শহীদ জব্বারের জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯১৯ সালে। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের দিকে যাচ্ছিলেন শফিউর। সকাল ১০:৩০টার দিকে নওয়াবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ফের বিক্ষোভ করে ছাত্র জনতা। সেই বিক্ষোভ মিছিলে আবারও গুলিবর্ষণ করে পুলিশ। এতে আহত হন শফিউর রহমান। ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শহীদ শফিউর রহমান অবিভক্ত ভারত উপমহাদেশের হুগলি জেলায় ১৯১৮ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। হাইকোর্টে কেরানির চাকরি করতেন তিনি। ২১ ফেব্রুয়ারির পরদিন ২২ ফেব্রুয়ারি রাতখোলা নবাবপুরে নিহত হয়েছিলেন আরও দুজন। ওহিউল্লাহ নামের ৯ বছরের এক বালক এবং আব্দুল আওয়াল নামে ২৬ বছর বয়সী এক রিকশা চালক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমাদের সঙ্গে আছেন দুজন ভাষা সংগ্রামী। আমরা তাদের সঙ্গে আবার আলোচনায় ফিরছি। স্যার, হয়তো মানে শহীদের প্রথম শহীদ কে হয়েছেন এটা নিয়ে একটু ব্যাপারটা হলো, আমি আপনাকে তখনও বলেছি যে এই টানাপোড়েনের মধ্যে এবং এলএস কমিশন যদিও বলেছে যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চলেছে, এটা সর্বৈব মিথ্যা। কারণ নিরস্ত্র ছাত্রদের সঙ্গে সশস্ত্র পুলিশের মানে যে অসম লড়াই, সেটা তো আর ওদের পক্ষে যায় না। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ৩টা ২০ হিসাবটা কিন্তু এলএস কমিশনের রিপোর্টে ৩টা ২০ পুলিশ ২৬ রাউন্ড গুলি ছোড়ে এই মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে জমায়েত ছাত্র, কিছু অছাত্র এদের উপরে, এবং সেই মানে তারা যে উদ্দেশ্যমূলকভাবে মারার জন্য গুলি চালিয়েছে যাতে তার প্রধান কারণটা হলো, প্রধান মানে লক্ষণটা হলো যে রফিকুদ্দিনের মাথায় গুলি লাগে। কারোকে টার্গেট করে গুলি না করলে তো মাথায় গুলি লাগে না, মানে হত্যা করার জন্যই গুলি। হ্যাঁ, হত্যা করার। রফিকুদ্দিনের লাশটা আমি দেখেছি, খুলি পরে আমিও দেখেছি, খুলি উড়ে গেছে, ঘিলু গড়িয়ে পড়ছে এবং ধোঁয়া বের হচ্ছে মাথা থেকে। তো সেই রফিকুদ্দিন হলো প্রথম শহীদ। দ্বিতীয় শহীদ হলো আব্দুল জব্বার, আমাদের আবুল বরকত না, জব্বারি তলপেট লেগেছিল, ও মারা গেল। আবুল বরকত মারা গেল তো অনেক পরে, ওদিন রাতে 8টার অপারেশন থিয়েটার ওটিতে, সেটা তো বলছি। দ্বিতীয় হলো আব্দুল জব্বার, ও আমাদের ২০ নম্বর ব্যারাকে যেখানে আমি থাকতাম তার সামনে দাঁড়ানো ছিল, ওই যেটা বললো শাশুড়ি ইত্যাদি। তো সেইখানে ও দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হয়, তলপেটে গুলি লাগে। এবং আমাদের আমার দুই সহপাঠী, একজনের নাম হলো সিরাজুল হক, একই বেড়াকে থাকে, আরেকজন হলো ফজলে রাব্বি। এই দুজন একে মানে ধরে নিয়ে যায়। আমি সঙ্গে একটু হাত লাগিয়েছিলাম, পুরোপুরি যাইনি। ওরা নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সিতে
কিছুক্ষণ পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে, আসলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য, কারণ তলপেটে যে মোটা ধমনী সেটা ছিঁড়ে গিয়েছিল। তো এই 2 নম্বর। 3 নম্বর হলো 12 নম্বর ব্যারাকের সামনে আবুল বরকত দাঁড়ানো ছিলেন, সেখানে উনি গুলিবিদ্ধ হন উরুতে। আমরা ডাক্তারেরা তলপেটে, হ্যাঁ উরুতেই ওই মোটা ধমনীটা ফিমোরাল আর্টারি বলে, এটাকে বেশ এরকম মোটা ধমনী, ফিমোরাল আর্টারিতে সরাসরি গুলি লেগেছিল এবং প্রচুর রক্তপাত হয়েছে। মিয়া মোহন থেকে শুরু করে আমাদের কয়েকজন ছাত্রও কিন্তু ওর সঙ্গে হাত বাড়িয়ে, মানে ওকে নিয়ে যাওয়ার জন্য মানে হাত লাগিয়েছিল। তো সেইখানে তাকে নিয়ে যাওয়া, আমার একটা প্রশ্ন এখানে আমি আপনাকে করছি না, তখনকার মানে ডাক্তার বা সবার উদ্দেশ্যে বলছি যে 3:20 যদি গুলিবিদ্ধ হন, তাহলে তাকে ওটিতে নিতে নিতে 4:30 বাজলো কেন? এবং তারপরে আবার সেই অপারেশন থিয়েটারে অপারেশন করতে করতে সন্ধ্যা গড়িয়ে গেল। তাকে কিন্তু ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু ওখান থেকে তো ওটিতে যেতে এতক্ষণ লাগলো। হ্যাঁ, সেটা প্রশ্নটা আমি করি। তাও ওটিতে নিল তার আত্মীয় আবুল কাসেম সাহেব, তিনি হেলথের ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি আসার পর ওটিতে গেছে। তো এই যে গাফিলতি আমার কাছে মনে হয়, আমি আপনাকে আমি লিখেছিও, টিভিতেও বলেছি, যে আমার বিশ্বাস আমাদের মেডিকেল চিকিৎসা ব্যবস্থা খুব অনুন্নত অবস্থায় ছিল, ভালো একটা সংগঠিত ব্লাড ব্যাংক ছিল না। এই কারণে আমি স্পষ্টভাবে বলি যে জব্বারকে না হলেও অন্তত আবুল বরকতকে বাঁচানো যেত, মানে রক্ত দিয়ে, কারণ মৃত্যুটা হয়েছিল মূলত অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। তো উনি তো 3 নম্বর। আর 4 নম্বর তো শুনলেনি, বহু পরে গোড়ালিতে গুলি লেগেছিল, মানে আব্দুল সালাম, তার হাসপাতালে ভর্তি হওয়া সত্ত্বেও চিকিৎসা ব্যবস্থাটা কীরকম ছিল চিন্তা করেন, যে চিকিৎসাধীন অবস্থায় 1 মাসের বেশি চিকিৎসা করার পরেও 7 এপ্রিল মারা গেলেন। তো এই 4 জন আমরা ওই দিনের সুবাদে, মানে 21শে গুলি চলার সুবাদে 4 জন, আর সঙ্গে আমি আমার যে কিছু কাজকর্ম গবেষণা এগুলোর মাধ্যমে দেখেছি, এবং আমার নিজের আবিষ্কার না, আজাদ পত্রিকায় একটা রিপোর্ট ছিল যে ওখানে ফুলার রোডের উপরে একটা পেট্রোল পাম্প ছিল, চৌধুরী পেট্রোল পাম্প। ওটা আমাদের এক সহপাঠীর মানে পারিবারিক সম্পত্তি। ওটাতে লেখা ছিল মানে আজাদে যে চৌধুরী পেট্রোল পাম্পের কাছে একটি কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশকে তুলিয়া লইতে দেখা গিয়েছে। তো তাহলে ধরেন এই 5, তারপরে হলো ওই যে আলিয়া মাদ্রাসার ছাত্র লোকমান আহমদ আমিমি, এই মানে খেলার মাঠের কোনায়, দক্ষিণ পশ্চিম কোনায় যে বেশ কিছু লোক জমা হয়েছিল। তা আমি কালকেও দেখলাম তার ওই আগেকার কথারই মানে পুনরাবৃত্তি করেছে, যে আমার পাশে দাঁড়ানো একটি যুবক, শার্ট প্যান্ট পরা, তার পেটে গুলি লেগেছিল, দরদর করে রক্ত বেরোচ্ছিল, অনেকে ধরাধরি করে নিয়ে যায়। এখানে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের হাতে সময় একটু আছে, যে এই সভাপতি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। আমি বেশ কিছুকাল পরে আমি এবং ডাক্তার সাইদ হায়দার এই দুজনে মিলে আমাদের রেজিস্টার রুম তো তন্ন করে খুঁজেছি ওই মানুষটির আইডেন্টিটি অর্থাৎ পরিচিতির জন্য, কিন্তু কোথাও কোনো রেকর্ড পাওয়া যায়নি। তা আমার কাছে মনে হয়েছে যেটা একমাত্র কারণ হতে পারে, তখন সরকার তো খুব প্রতিহিংসাপ্রবণ ছিল, এবং আমি এক কথা বলবো ফ্যাসিস্ট চরিত্রের সরকার। তো সেই সরকার হয়তো চায়নি যে রেকর্ডটা থাকুক, মানে এটাকে পুড়িয়ে দেওয়া বা সরিয়ে ফেলা হয়েছে, যে জন্য তার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানা গেল না। আমরা একেবারে মানে আবারও এই আলোচনায় আসবো স্যার, আমরা ছোট্ট একটা বিরতি নিব। দর্শক, আমরা আছি আলোচনায়, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আমি কি ভুলিতে পারি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন 2 জন অতিথি, ভাষা সংগ্রামী জনাব ডক্টর আহমেদ রফিক এবং অধ্যাপক রফিকুল ইসলাম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম, একেবারে সেই অংশে যে আমাদের মানে সম্মুখ অবস্থা, যখন গুলি চলছে এবং শহীদ হয়ে গেলেন অনেকে, স্যার তারপর কি করলেন?
না 22 তারিখে সকালবেলা গায়েবী জানাজা হলো মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে। তারপর একটা বিশাল শোভাযাত্রা, এই সব রক্তমাখা শার্ট টার্ট নিয়ে একটা শোভাযাত্রা করে কার্জন হল, ওখানে হাইকোর্টের কার্জন হলের মাঝখানে, ওখানে আবার গুলি চললো। ওখানে ক্যাজুয়ালিটি কি আমরা কিন্তু জানি না, কারণ আমরা তো পালালাম ওখানে। এবং 2 ভাগ হয়ে গেল প্রসেশন। একটা অংশ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে গেল, আরেকটা অংশ নবপুরের দিকে ওই যে আপনার এরকম করে খাড়া লোহার ওটা ডিঙ্গিয়ে, কিন্তু আমারই বন্ধু কয়েকজন ওটা ডিঙ্গিয়ে কার্জন হল প্রাঙ্গণে পৌঁছায়। কিন্তু আরেকটা অংশ যেটা নবাবপুরের দিকে চলে গেল, প্রথমে সংবাদ অফিসের ওখানে নুরুল আমিনের পত্রিকা ছিল, মানে বংশাল, ওখানে গুলি চলে। তারপরে আবার যখন মর্নিং নিউজ অফিস আক্রমণ করতে যায় ইয়েতে সিমসন রোড, না মর্নিং নিউজের মানে প্রেস, জুবিলি প্রেস, সেখানে আবার গুলি চলে। এবং ওই দিন কিন্তু 22 তারিখে কিন্তু সারা দিন ছাত্র জনতা বনাম মিছিল, পুলিশ, ইপিআর এবং মিলিটারি নেমেছে। 22 তারিখে কিন্তু মিলিটারি নেমে গেছে ট্রাকে, মিলিটারিরা ট্রাকে, পুলিশরা তো নিচে। এবং 22 তারিখে যে যথার্থ অর্থে কতজন মারা গেছে আমরা জানি না। সে ওই তো বললাম, একটু আগে বললাম না যে এদিকে 6 জন, ওইদিকেও 6 জন, কমপক্ষে আরো মারা গেছেন যাদের মানে পরিচিতি আমরা জানি না। আহতের কথা বলছিলেন, আহত তো অসংখ্য। আহতদের নাম, প্রথম দিন আহত যারা হয়েছিলেন তাদের কিছু নাম আজাদ পত্রিকায় বেরিয়েছিল, ওই যে টেলিগ্রাম ইস্যু একটা বের করা হয়েছিল, সেটা 22 তারিখে আহতদের নামও আসেনি। আর আমি সঙ্গে ওনার কথা একটু যোগ করি যে আমাদের তখনকার সাংবাদিকতা যথেষ্ট দুর্বল ছিল, পত্রপত্রিকাও সামান্য ছিল, আর অনুসন্ধানী সাংবাদিকতা যেটা আমরা বলি সেটা কিন্তু অত্যন্ত দুর্বল ছিল। যে জন্য এই তা না হলে এত বড় একটা ঘটনা এই মানে হাসপাতালগুলোতে ভালো করে মানে যদি অনুসন্ধান করা হতো তাহলে কিন্তু অন্তত কিছু সংখ্যকের 22 তারিখের কিছু সংখ্যকের নাম ঠিকানা পাওয়া যেত, সেটা কিন্তু হয়নি। একটা জিনিস হলো তো, আজাদ পত্রিকায় প্রথম দিন যা ঘটেছিল তারা একটা টেলিগ্রাম ইস্যু বের করে সেটা রিপোর্ট করলো। পরদিন থেকে আজাদ পত্রিকার পলিসি চেঞ্জ হয়ে গেল। পরদিন না, কয়েকদিন পরে পলিসি চেঞ্জ হয়ে গেল। আবুল কালাম শামসুদ্দিন সাহেব, প্রশ্নটা হলো যে ওই দিন মানে ঢাকা শহর সশস্ত্র বাহিনীর অধিকারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সাহসী যুবকেরা এটার প্রতিরোধ করেছে। আরেকটা কথা আমি বলবো, এটা খুব জরুরি, সবসময় আমরা বলি যে পরদিন থেকে 21 তারিখের ছাত্র আন্দোলন 22 তারিখ থেকে গণ আন্দোলনে পরিণত হয়। এবং ঢাকার যে যুবরা 48 সালে বিরোধিতা করেছে, রেললাইন পার হয়ে উপরে গেলে মারধর করেছে, তারাই কিন্তু এই মানে প্রধান অংশ, এই যে মিছিলের প্রধান অংশ তৈরি করেছে। আমার মনে আছে এই মিছিলে আমরা দেখেছি যে আমরা যদি 2-3 জন, তো ওরা 5-7-8 জন, মানে অর্থাৎ পুরনো ঢাকা এই আন্দোলনটিকে, ওই যে উনি একটু বললেন না, জুবিলি প্রেস, মর্নিং নিউজে, কুখ্যাত মর্নিং নিউজের প্রেস, খাজা সাহেবদের পত্রিকা, এবং ওদের সেই মর্নিং নিউজ পুড়িয়ে দিয়েছিল কিন্তু জুবিলি প্রেস এই ঢাকায় ছেলেরা, আমাদের ছেলেরা না কিন্তু। এবং তারা ফায়ার ব্রিগেডকে কাছে আসতে দেয়নি, অর্থাৎ পুরো শেষ না হওয়া পর্যন্ত। স্যার এই যে ছিল না, কয়টা ফায়ার ব্রিগেড তবু এসেছিল আর কি। স্যার এই যে মানে আন্দোলন, আপনাদের মানে একটা উত্তাল আন্দোলন ছিল, চেতনা, এবং এখন স্যার কি অবস্থা সর্বস্তরে বাংলা ভাষার যে অবস্থা? স্যার একটা ছোট প্রতিবেদন আছে, এটা স্যার আমরা দেখে তারপর স্যার এই বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। স্যার আমাদের সহকর্মী রিশাদ হাসান একটি প্রতিবেদন করেছেন সর্বস্তরে বাংলা ভাষা নিয়ে, যেটি আমরা দেখে নিচ্ছি। পলাশ ফুলের মতোই অর্ধশত বর্ণমালার নিপুণ গাঁথুনিতে তৈরি হলো একটি ভাষা যার নাম বাংলা। বায়ান্নর ভাষা আন্দোলনের সেই ভাই হারানোর জ্বালাকে বুকে ধরে রাখতেই 1987 সালের 26 ফেব্রুয়ারি সংসদের সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিল পাশ হয়। শুধু তাই নয়, এরই মধ্যে বাংলাকে জাতিসংঘের 7ম দাপ্তরিক ভাষা করার দাবি জানানো হয় প্রায় 5 কোটি বাঙালির স্বাক্ষরসহ প্রতিবেদন সদস্য দেশের প্রধানদের নিকট পৌঁছানোর মধ্য দিয়ে। তথ্য প্রযুক্তিতে দ্বিতীয় ডোমেইন হিসেবে .bdর পাশাপাশি এখন যোগ হয়েছে .বাংলাও। বাংলাকে রাষ্ট্র থেকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার বিপরীতে নিজ দেশেই হচ্ছে না সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন।
বাহারি রং বেরঙের সাইনবোর্ড বড় বড় ইংরেজি হরফে লেখা। এ লজ্জা কোথায় রাখি? সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি। অফিসে বলেন, আদালতে বলেন, দোকানপাটে যাবেন, সাইনবোর্ড ইংরেজিতে লেখা। আগে মানুষ লজ্জায় অন্ততপক্ষে ইংরেজি জায়গাটায় এই 21 মাস আসলেই এই কালো কাপড় দিয়ে আড়াল করে দিত, কিন্তু এখন সেটাও দেয় না। আমাদের সেই লজ্জাটাকেও আমরা বিসর্জন দিয়েছি। ভাষা আন্দোলনের 65তম বছরেও যখন সর্বস্তরে বাংলার ব্যবহার হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে, কবে? দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য সামাজিক আন্দোলনে এগিয়ে আসতে হবে সবাইকে, বলছেন বাংলা একাডেমির উপপরিচালক। সর্বস্তর থেকে, সমস্ত পর্যায় থেকে, মিডিয়ার দিক থেকে, লেখকদের পক্ষ থেকে, সমাজের সচেতন গোষ্ঠীর পক্ষ থেকে, বাংলা একাডেমির মতো এসব গবেষণামূলক প্রতিষ্ঠানের দিক থেকেও একটা সামাজিক আন্দোলন, সর্বস্তরের পক্ষ থেকে একটা আন্দোলন হতে পারে। বাংলা একাডেমি নিশ্চয়ই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষায় কথা বলেন পৃথিবীর 30 কোটি মানুষ। ভাষা শহীদদের রক্তের দামে কেনা এই বাংলা ভাষা সর্বস্তরে ব্যবহার ছাড়া তাদের মর্যাদা রক্ষার জন্য আর কি বা করার আছে আমাদের? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম স্যার, কিন্তু আপনাদের অনেক দুঃখ রয়েছে স্যার। আপনারা যারা এই ভাষার সংগ্রামে অংশ নিয়েছেন, নিশ্চয়ই মানে আমাদের মাঝে নেই যারা শহীদ হয়েছেন, তারাও এই মানে দুঃখটা তাদের মধ্যেও আছে স্যার। কিন্তু কি করতে পারি স্যার, আর কি মানে ঘাটতিগুলো আপনারা দেখছেন? ঘাটতিগুলো মানে কি বলতে, সেটা বলতে যাচ্ছেন? ঘাটতিগুলো তো খুবই স্পষ্ট। কারণ হলো যে আমরা প্রতি মিছিলে কিন্তু অনেক স্লোগানের মধ্যে গুরুত্বপূর্ণ 3টা স্লোগান বরাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়েছি। প্রথম হলো রাষ্ট্রভাষা বাংলা চাই, দ্বিতীয় হলো রাজবন্দীদের মুক্তি চাই, এবং তৃতীয় হলো সর্বস্তরে বাংলা চালু করো। তারপরেও তো 22 তারিখে মানে আমরা শহীদ স্মৃতি অমর হোক, খনি নুরুল আমিনের বিচার, এসব বহু কিছু দেওয়া হয়েছে। কিন্তু এই যে সর্বস্তরে বাংলা চালু করো, ভেবে দেখুন ছাত্ররাই কিন্তু এই স্লোগানগুলো তৈরি করেছিল, কোনো রাজনৈতিক দল কিন্তু স্লোগানগুলো তৈরি করে দেয়নি। তাতে তাদের রাজনৈতিক সচেতনতার প্রমাণ মেলে। এখন সেটা এবং তার সঙ্গে জাতীয়তা, আমাদের জাতীয়তা বোধেরও কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও যখন নাকি এই বোধের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদের বিকাশের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হলো, সেখানে যখন সংবিধানটিও যথাযথভাবে মানে একটা অসাম্প্রদায়িক মানে সংবিধান, সেখানে বলা হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তো সেই প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা আমরা মুখে বললাম, কিন্তু কার্যত দেখা গেল যে উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা এবং উচ্চ আদালত এই সর্বত্র মানে ঔপনিবেশিক রাজভাষা ইংরেজির ব্যবহার চলতে থাকলো। তো সেইটার মানে পরিণতিতে দেখছি আমরা যে বিশাল মাত্রায়, আর প্রথম কথা হলো ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসার সংখ্যাও কিন্তু কম নয়, কমই মাদ্রাসার সংখ্যা। মানে মাদ্রাসায় আরবি মাধ্যম, এই বিশাল এই ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং তার মধ্যে চিড়ে চেপটা হওয়া বা সংকুচিত বাংলা মাধ্যম, মানে দুর্বল বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের 3 ভাগে ভাগ করে ফেলা হলো। এটা যেমন একটা মস্ত বড় দিক। আর বড় কথাটা হলো যে একটি জাতি, আমরা এটাকে বলি জাতিরাষ্ট্র, আরও স্পষ্ট করে বলি ভাষিক জাতিরাষ্ট্র। তো সেটা যদি বলি, ইউরোপের দিকে যদি তাকাই, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন ইত্যাদি, তাহলে দেখবো যে ওদের জাতিরাষ্ট্রের ভিত্তিটাই কিন্তু করে উঠেছে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করে, তার জাতীয় ভাষা করে আমাদের জীবিকার সঙ্গে এবং অর্থনীতির সঙ্গে যুক্ত করেই কিন্তু ওদের জাতিরাষ্ট্রের মূল কাঠামোগুলো গড়ে উঠেছে। তা আমরা অর্ধেক করলাম, অর্থাৎ রাষ্ট্রভাষার স্বীকৃতি দিলাম, কিন্তু তাকে জাতীয় পর্যায়ে নিয়ে গেলাম না। উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে উচ্চ আদালত পর্যন্ত সর্বত্র ইংরেজির প্রাধান্য থাকলো, ঔপনিবেশিক রাজভাষা ইংরেজি। তো তার ফলে এই অবস্থাটির পরিপ্রেক্ষিতে আমাদের সামাজিক স্তরে দেখা গেল যে ইংরেজির প্রতি প্রবণতা স্বাভাবিকভাবেই। কারণ আমি বহু অভিভাবককে জিজ্ঞাসা করে দেখেছি, তারা বলেছেন আমার সন্তানের কেরিয়ার দেখবো না আমি, অর্থাৎ যে ভাষায় জীবিকা এবং অর্থনীতির দিকটা যুক্ত সে ভাষার পিছনে তো আমি যাব তাদের মানে সন্তানদের শিক্ষার জন্য এবং কেরিয়ার মানে গঠনের জন্য। তাই তাতে ফলে হচ্ছে কি, আমি ওদের কোনো দোষ দেখি না। কারণ যাদের দায়িত্ব ছিল
এই সর্বস্তরে যে বাংলা প্রতিষ্ঠা করা, সেই দায়িত্বটি তারা পালন না করাতে এই সামাজিক বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে, ভাষিক বিশৃঙ্খলা। এবং এই সামাজিক একটা জিনিস খেয়াল করার, সেটা হচ্ছে যে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সামাজিক যে সমস্ত উৎসব অনুষ্ঠান, তার যে সমস্ত আমন্ত্রণ পত্র, এগুলো এখন ইংরেজিতে, বিয়ে, গায়ে হলুদ, তারপর বৌভাত, জন্মদিন, বিভিন্ন প্রীতি সম্মেলন ইত্যাদি ইত্যাদি, এগুলো সমস্ত এখন ভুলভাল ইংরেজিতে আমন্ত্রণ পত্রগুলো দেয়া হচ্ছে। এবং এতে আমাদের কোন রকম যে আমরা এটা দিয়ে কি করছি, আমাদের হীনমন্যতার একটা প্রকাশ এবং এর একটা প্রদর্শনী করছি আমরা, এবং এটা বাড়ছে। কিন্তু স্যার একটা বলছিলেন যে ঔপনিবেশিক দাসত্ব আমাদের মধ্যে এখন, অবশ্যই, কারণ এমনিতেই আমরা 400 বছর, মধ্যযুগে 400 বছর ফার্সি দ্বারা শাসিত হয়েছি, তারপর 200 বছর ইংরেজি দ্বারা শাসিত হয়েছি, তারপর 24 বছর উর্দু না ইংরেজি না বাংলা, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করেছি। তারপর যখন রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, সংবিধানে রাষ্ট্রভাষার স্বীকৃতি পেলাম, প্রশাসনে মোটামুটি ভাবে বাংলা চালু হলো, কিন্তু আইন আদালতে, উচ্চ আদালতে বিশেষ করে গেল না। শিক্ষার ক্ষেত্রে যেটা আহমদ রফিক সাহেব বললেন যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এটা, এবং যার ফলটা পড়েছে যে আমাদের সামাজিক ক্ষেত্রে আমরা যেটা পাকিস্তানের শেষ দিকে, বাংলাদেশ হওয়ার আগে বাংলাদেশের সমস্ত নাম ফলক বাংলায় হয়ে গিয়েছে। এবং আগে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং বিএ পাস লেভেল পর্যন্ত ইংরেজি মাধ্যম ছিল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রায় বাংলায় পরিবর্তিত হয়ে গিয়েছিল পাকিস্তানি আমলে। আর কি হলো, স্বাধীন আমলে, স্বাধীন বাংলাদেশে কি হলো, দেখলাম যে এত ইংরেজির মাধ্যম স্কুল, এত বিভিন্ন ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, যেটার খোঁজ খবরও কেউ রাখে না, বাংলা শব্দটাও ইংরেজিতে। আরেকটি কথা আমি ওনার কথার সঙ্গে যোগ করি, এই মানে ইংরেজি মাধ্যম এবং আরবি মাধ্যমের এই যে শিক্ষা ব্যবস্থার উপরে সরকারের কিন্তু নিয়ন্ত্রণ নেই। না, আরেকটা তো বাংলা মাধ্যমের আবার একটা ইংরেজি ভার্সন করা, ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন নাম। তো এই নিয়ন্ত্রণ না থাকার ফলে হয়েছে কি, আমি ইতিমধ্যে বহু জায়গায় খবর নিয়েছি, শিক্ষিকাদের কাছ থেকেও জেনেছি যে ওখানে চরম নৈরাজ্য বিরাজ করছে বাংলার ব্যাপারে। এমন ছোটদের বা শিশুদের কিন্ডার গার্ডেনের এমন কথাও শুনেছি যে বাংলায় কথা বললে শাস্তি দেওয়া হয়। গত বছরও আমরা তাহলে ভাবুন যে বাংলার অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। আমি তো ভয় পাই, মানে রফিক সাহেব, যে ভবিষ্যতে আমরা হয়তো দেখবো না, ভবিষ্যতে হয়তো বাংলা শুধু মুখের ভাষা, আমাদের কথা বলার ভাষা আর সাহিত্যের ভাষা হিসেবে টিকে থাকবে না। এখানে বাংলার ক্ষেত্রে আবার আরেকটা, একদিকে আঞ্চলিক ভাষা, আরেকদিকে প্রমিত ভাষা, আরেকদিকে ইংরেজি, এর যে একটা জগা খিচুড়ি অবস্থা চলছে, যার ফলে কি হচ্ছে এখন আমাদের সাহিত্যে, পাকিস্তানি আমলে 24 বছরে আমরা আমাদের বাংলাদেশের সাহিত্যের যে উন্নতি দেখেছি, অর্জন, সেগুলো আপনার ধুয়ে মুছে যাচ্ছে। এই গত 45 বছরে কিন্তু আমরা সেই উন্নতি আমরা লক্ষ্য করিনি। তার কারণ হচ্ছে ভাষার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা, নৈরাজ্য চলছে। এবং নৈরাজ্যের কথা বলছেন স্যার, আমরা ঠিক এই নৈরাজ্য দূর করতে কি করতে হবে স্যার, এই বিষয়গুলো স্যার আপনারা বলুন। আমরা একটা ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমি কি ভুলিতে পারি। আমাদের মাঝে দুজন ভাষা সংগ্রামী রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমি কি ভুলিতে পারি। আমাদের সঙ্গে আছেন দুজন ভাষা সংগ্রামী। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম স্যার, যে করণীয় আমাদের সর্বস্তরে বাংলার জন্য, আমরা অনেক স্থানেই বাংলা ঠিকমতো সেভাবে ব্যবহার করতে পারছি না। কোনো জায়গায় প্রশাসনিক অনেক ব্যাপার রয়েছে, আবার কোথাও আমরা নিজেদের অভ্যেস নেই, আবার কোথাও শিক্ষা কার্যক্রম বা শিক্ষাক্রমেও সমস্যা রয়েছে।
স্যার করণীয় আমরা আপনাদের করণীয় বলতে হলে মানে এটা অবশ্য বেশি সময় লাগবে না, খুব সংক্ষেপে বলা যাবে। করণীয় হলে তার প্রথম করণীয় জিনিসটি হলো যে শিক্ষা ব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো দরকার, এবং সেটা বাংলা মাধ্যমের ভিত্তিতে। তো সেই কাজটি কিন্তু খুব গুরুতর এবং কঠিন কাজ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু সে কঠিন হলেও সেই কাজটি করতে হবে। আর দ্বিতীয়ত হলো এই যে শিক্ষার মাধ্যম বাংলা করতে হবে। আমরা কিন্তু এই কথা বলি না, এই প্রসঙ্গে অনেকে ভুল বোঝেন, আমরা কখনো এই কথা বলি না যে আমরা ইংরেজি শিখব না। আমি বরং বলি যে প্রয়োজন হলে আমরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখব, ভালোভাবে শিখব, কিন্তু তার এর জাতি রাষ্ট্রের কাঠামোটা কিন্তু তৈরি হবে মাতৃভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলার মাধ্যমে, এবং ভালোভাবে বাংলা শেখা এবং জানা এবং বোঝার মাধ্যমে, এবং ভালোভাবে বলা, শুদ্ধভাবে বলা, নির্ভুলভাবে বলার মাধ্যমে। উচ্চারণের কথাও একই কথা কাটে। সেই কাজটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেটি করতে পারলে সমস্ত অর্জন ভেসে যাবে। আমি সংক্ষেপে এইটুকু শুধু বলবো। সর্বস্তরে বাংলা, উচ্চশিক্ষা এবং উচ্চ আদালত। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি। উচ্চ আদালত প্রসঙ্গে একবার বেশ 2 বছর দেড়েক আগে আজকে কিন্তু প্রধান বিচারপতি দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করবেন। আর মানে বছর দেড়েক আগে একটি টিভি অনুষ্ঠানেই কামাল হোসেনকে উনি আমার সঙ্গে ছিলেন, আর ওই তানিয়া ইসলাম মানে ছিলেন। তো আমি তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি মনে করেন একজন মানে সিনিয়র ব্যারিস্টার হিসেবে যে উচ্চ আদালতে বাংলা মাধ্যম কি মানে চালানো সম্ভব? উনি কিন্তু তখন আবার এক কথায় বললেন যে হ্যাঁ, চলবে না কেন, বাংলা মাধ্যম চালানো সম্ভব। কিন্তু পরবর্তী সময় এই কিছুদিন আগে কিছু সংখ্যক আইনজীবী আমার সঙ্গে দেখা করেছিলেন যে তারা একটি সংগঠন করছেন এবং একটু ছোট বুলেটিনের মতন পত্রিকা বের করছেন আইনজীবী নামে, এবং তারা তাদের মূল চেষ্টাটি হবে এই উচ্চ আদালতে বাংলা মাধ্যম মানে সম্প্রচার করা, আইনগুলো অনুবাদ তো করতেই হবে। কিন্তু সেখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কথাটা বলছি এই জন্য যে আমি কামাল হোসেন সাহেবের উদাহরণটা আনলাম এই জন্য, উনি আমাকে বললেন যে আমাদের বড় বড় যারা আইনজীবী, প্রখ্যাত আইনজীবী, এমনকি কামাল হোসেনের নাম উচ্চারণ করেও বললেন যে এরাই তো বড় এটার বিরোধিতা করছে এবং আমাদেরকে তো তুচ্ছ জ্ঞান করছে। এখন যদি এই মানসিকতা থাকে এখনও এই আইনজীবীদের মধ্যে, বিচারকদের মধ্যে, তাহলে তো আপনার কখনোই উচ্চ আদালতে বাংলা মাধ্যম চলা যাবে না। এখানে শুধু আমি একটি কথা বলে আমার অংশটুকু শেষ করব, বাকিটা উনি বলবেন। যে একজন গ্রামের মানুষ অশিক্ষিত, মানে প্রায়ই কিন্তু হাইকোর্টে তাদের আসতে হয়। তো তিনি যখন আসেন, তিনি যে আইনজীবীকে মানে কাজে লাগান, সেই আইনজীবী সওয়াল জবাব করেন ইংরেজিতে। তো তার তো গণতান্ত্রিক অধিকার রয়েছে, উনি তার পক্ষে টাকা দিয়ে নিযুক্ত উকিল, তার মানে কি বলছে না বলছে বোঝা। তেমনি বিচারকের রায় বুঝে নেওয়ার মানে যে গণতান্ত্রিক অধিকার তার রয়েছে। তো এইখানে দেখেন একজন সাধারণ মানুষকে, গ্রামের মানুষকে আপনি গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছেন শুধু একটি বিদেশি ভাষার মাধ্যমটি আদালতে প্রয়োগ করে। তো একটি উদাহরণের মাধ্যমে আমি বলবো যে এটা কত বড় বঞ্চনা এবং তার প্রভাবটা সমাজে কতটুকু বিস্তৃত। তো এই অবস্থা থেকে যদি আমাদের শিক্ষিত শ্রেণীরা না বোঝেন, আইনজীবীরা না বোঝেন, বিচারকরা না বোঝেন যে আমাদের অবিলম্বে অন্তত প্রক্রিয়াটা শুরু করুন, আপনার সময় লাগবে লাগুক, কাজে সেই কাজটি কিন্তু করে ফেলা উচিত স্যার। এবং এই জন্য অবিলম্বে আবার নতুন করে ভাষা আন্দোলন শুরু করা উচিত। ভাষা আন্দোলন শুরু হওয়া উচিত সামাজিকভাবে। সামাজিক আন্দোলন, ভাষা আন্দোলন তো আর করা যাবে না এখন। ভাষার জন্য সামাজিক আন্দোলন, ভাষার জন্য সামাজিক আন্দোলন, যে বাংলা ভাষাকে প্রচলন করতে হবে, বাংলা ভাষাকে তার যোগ্য মর্যাদা দিতে হবে। অন্যথায় যে সংবিধান লঙ্ঘন করছি আমরা, আমি কথাটা বারবার বলেছি, সংবিধান লঙ্ঘন করছি আমরা। এবং উচ্চ আদালতে কেন করবে না? অ্যাটর্নি জেনারেল আজকে বলেছেন, আমি শুনলাম যে উচ্চ আদালতে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে, তবে রায় দেবার ব্যাপারে একটু সমস্যা আছে, কারণ আইনগুলো সব ইংরেজিতে। তো আইনগুলো ইংরেজিতে, বাংলা কে করবে? এই দায়িত্বটা কার? দায়িত্বটা তাদেরই। কি জনসাধারণের দায়িত্ব এটা? এই দায়িত্বটা কার? আজকে আমরা স্বাধীন হয়েছে কত বছর হলো? 45 বছর। 45 বছরে কি 45টা আইন বাংলা করা যেত না? আমি সেজন্য বললাম কথাটা যে শুরু করা। আমি তো বলছি না রাতারাতি আপনি পাল্টে ফেলবেন। আমি 45 বছরে কি 45টা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আইন বাংলায় করা যেত না?
এখন কার কাছে এইসব কথা বলবো? সেই জন্যই সামাজিকভাবে আমাদের নিজেদের মধ্যে ভাষা আন্দোলন আবার নতুন করে শুরু হওয়া উচিত, যে বাংলা প্রচলন করতে হবে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে। তো আমরা বরাবর বলেছি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে, আমরা স্লোগানও দিয়েছি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বাংলা প্রচলন, সেটাকে আপনার বাস্তবায়িত করা দরকার। যেই শিশুটি নতুন জন্মালো, যে এই বাংলার ভূখণ্ডে তার নতুন জন্ম হলো, তার অভিভাবকের কি করণীয়? আমি এখানে কিন্তু আরেকটি কথা বলবো, এই প্রসঙ্গে শুধু আমরা রাষ্ট্রযন্ত্রকে একতরফা দায়ী করব না, তাদের দায় আছে, তাদের সে দায় পূরণ করতে হবে। পাশাপাশি সামাজিক পরিস্থিতিতে আমরা বলবো যে প্রথম দায়টি কিন্তু অভিভাবকদের, পরিবারে যে শিশু বড় হচ্ছে, অভিভাবকদের বাবা মার কিন্তু দায় তাকে ওই বাংলা ভাষার, মাতৃভাষার গুরুত্ব এবং এটার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা, ধীরে সুস্থে মাতৃভাষা কেন্দ্রিক মানসিকতা তৈরি করা, আর আমাদের বাংলা ভাষার শত্রু চিহ্নিত করতে হবে। এই দুটি কাজ যদি না করা যায়, এবং তার পরবর্তী দায়িত্বটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু এখানে আমি দুঃখের সঙ্গে বলবো, প্রাথমিক বিদ্যালয়ে যে মানের শিক্ষক, সেই শিক্ষকরা কতটা যে সেই মানে শিক্ষাদানের উপযোগী, সেটা শুধু প্রাথমিক লেভেলে বলছে না, সমস্ত লেভেলে বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা আঞ্চলিক ভাষা শিক্ষাদান করে থাকে। সেটাই তো বলছি, এটা পৃথিবীর কোনো দেশে আঞ্চলিক ভাষা শিক্ষাদান করা হয় না, প্রমিত ভাষার শিক্ষাদান করা হয়। স্যার, আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য। স্যার, আপনারা হচ্ছেন আমাদের সম্পদ, আপনারা দীর্ঘায়ু লাভ করেন, সেটি আমাদের কামনা। আর আমরা যে আপনারা যে সংগ্রাম করেছেন ভাষার জন্য, সেই ভাষাকে যেন আমরা সুন্দরভাবে লালন করতে পারি, সেই ভাষাকে যেন ঠিক মর্যাদা দিতে পারি এবং সর্বস্তরে যেন বাংলা ভাষাকে ব্যবহার করতে পারি। যে আন্দোলনের কথা আপনারা বলেছেন, সেটি যেন আমরা করতে পারি, শুরু করতে পারি, সেটি আমাদের কামনা রইল এবং সেই চেষ্টাটি আমাদের থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24-এর বিশেষ আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস নিয়ে আমি কি ভুলিতে পারি। এরপর যে একটা বিরতি নিয়েছি, এরপর আরও নতুন দুজন অতিথি নিয়ে আবার ফিরে আসবো।